সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকের এই পর্বে আপনাদেরকে ভার্চুয়াল ট্যুরে নিয়ে যাব সেই গঙ্গাসাগরে। দেখাবো কপিল মুনির আশ্রম, জানাবো অজানা এক গল্প যা হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে এই স্থানে। সঙ্গে থাকবে কিভাবে নতুন পথে বা অন্য এক পথে এখানে আসবেন, কেমনই বা খরচ, কি কি দেখবেন, কোথায় খাবেন, সমস্ত বর্ণনা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভার্চুয়াল ট্যুরটি। আমরা সকাল 5:20 শিয়ালদাহ লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবো বলে ভোর ভোর শিয়ালদাহ স্টেশন থেকে ভিড় ঠেলে এক প্রকার যুদ্ধ করে রওনা হলাম। আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা নামখানা নামবো, তারপর সেখান থেকে ফেরি করে পৌঁছে যাব গঙ্গাসাগর। কিন্তু রাস্তাতেই প্ল্যান চেঞ্জ হয়েছিল। ঠিক করি কাকদ্বীপ হয়ে যাব। এই পথে সরাসরি ট্রেন খুব কম থাকে। প্রথমে শিয়ালদাহ লক্ষ্মীকান্তপুর লোকাল চেপে নেমে তারপর সেই ট্রেনটাই বেশিরভাগ ক্ষেত্রে নম্বর বদলে আবার লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে নামখানা গিয়ে পৌঁছায়। সকাল 5:20 লক্ষ্মীকান্তপুর লোকালটা ঠিক তেমনই। যদি একদিনে আপনি গিয়ে ঘুরে আসতে যান সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনটি বা 7:14 লক্ষ্মীকান্তপুর ট্রেন করে যেতে পারেন। কোন ট্রেন কখন পৌঁছায় তা স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও সারাদিনে বেশ কয়েকটি ট্রেন রয়েছে, আমি ডেসক্রিপশানে সেরকম কিছু ট্রেনের নাম দিয়ে দেব। শীতের সকালের ঠান্ডা হাওয়া লাগিয়ে ক্ষেত খামার পার করে আমরা এগিয়ে চললাম এবং কিছুক্ষণ পর নামলাম কাকদ্বীপ। কাকদ্বীপে নেমে খুব সহজেই স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন যাওয়ার জন্য। কিন্তু সমস্যা এখানে একটাই, ওই যে মেন যে রাস্তাটা মানে যেটা স্টেশন থেকে মেন রোড পর্যন্ত আসছে, এইটুকু রাস্তা প্রচন্ড ঘুরতে থাকে, টোটোই ভরা থাকে। আমার টেকনিক্যাল কারণে আমি ওই রাস্তার ভিডিওটা আমার রেকর্ড করতে পারিনি। তো যদি মেন রোড জাস্ট 5 মিনিটের মধ্যে লাগবে না, আপনার হেঁটে আসবেন, মেন রোড থেকে টোটো ধরবেন, খুব সহজে কিন্তু কম সময় পৌঁছে যাবেন। টোটোতে করে আমাদের 15 মিনিট মতো সময় লাগলো, আর আমরা এখন পৌঁছে গেছি বিশেলঘাটের যে রাস্তা সেখানটাতে। এবার এই রাস্তাটুকু আমাদের হেঁটে যেতে হবে। তারপর ওখানটায় যদি ভেসেল না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এলডি ঘাট থেকে যে ছোট যে স্টিমারগুলো সেগুলো করে যেতে হবে। এরপর ভিশেলঘাট থেকে 9 টাকা করে টিকিট করে রওনা হলাম জলপথে। সকাল 7:14 সময় শিয়ালদা থেকে আমাদের ট্রেনে রওনা হয়েছিলাম, আর এখন বাজে সকাল 10:30। তো এই সময় আমরা এখন পর্যন্ত এসে পৌঁছেছি এখানকার যে ভেসেল সেখানটায় কাকদ্বীপের। তো আমাদের এখনো প্রায় 1 ঘন্টা রাস্তা আছে এই জলপথে। আর এখন কিন্তু সামনেই গঙ্গাসাগর মেলা, তো অলরেডি দেখছেন রাস্তাঘাটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে পুণ্যার্থী যারা শুধুমাত্র বেঙ্গল নয়, আউট অফ বেঙ্গল থেকেও দেখছি যারা এখানে এসছেন। আর এই ট্রিপে কিন্তু আমার সঙ্গে রিম্পার সঙ্গে আছে মানে আমার শাশুড়ি মা। আমরা মানে 3 জন, ওই কি বলো ওটাকে, মানে সকাল ঝটিকা সব রাখবো, মানে কাল রাতেই প্ল্যান হয়েছে, রাত 12টা-1টার সময় ঘুমোতে গেছি, আর তারপর আমরা আজকে এই প্ল্যান।
প্রায় 40 মিনিট সময় লাগলো এইটুকু আসতে। আর এখান থেকে কিন্তু আপনারা টোটো পাবেন, এখানটা থেকে আবার অটো পাবেন। এই দিকটা হচ্ছে একটা ভেসেল ঘাট, আর ভেসেল ঘাট থেকে এসেই কিন্তু যেটা বললাম যে ওখানে টোটো, অটো, ম্যাজিক, সুমো সব ধরনের গাড়ি রয়েছে, রিজার্ভ এবং মাথায় সব ধরনের আছে। আর এইখানে কিন্তু আছে বাস, এবং 30 কিমি রাস্তা যাবার জন্য বাসে ভাড়া 40 টাকা, এবং এটা ফিক্সড। আধ ঘন্টার বেশি সময় জুড়ে কিন্তু আমরা সময় লাগলো আমাদের এইখানে এসে পৌঁছাতে। আপনাদের বলে রাখি, আপনারা যদি আসেন এখানে, সেখান থেকে কিন্তু টোটো করে হাতে সময় না আমাদের আসতে হবে। টোটোতে ভাড়াটা হয়তো একটু কম পড়তে পারে, আমরা 50 টাকা করে পার হেড এলাম সেটা বললাম। সেক্ষেত্রে কিন্তু এই 30 কিমি রাস্তা বুদ্ধিমানে কাজ হবে যদি আপনারা ম্যাজিক বা অটোতে সেমি ভাড়া, বার্গেনিং কেমন করতে সেটা দেখলেনি। আর এখানেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড, এবং এখানটাই অটো স্ট্যান্ড বলুন বা ম্যাজিক স্ট্যান্ড সবই। যদি এখান থেকে ফিরতে হয় তখন কিন্তু এখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করতে হবে বা গাড়ির কথা বলতে হবে। ঘুরতে এসে কিন্তু আমার ফ্যামিলি ছাড়াও পরিচয় হলো এর সঙ্গে। আপনার নাম? কোথা থেকে জানো? বাবা, বহরমপুর মুর্শিদাবাদ থেকে এতক্ষণ আমার সঙ্গে এসছে, শুনিনি যে আপনি কোথা থেকে এসছেন। দুর্গানগর, দমদমের কাছে, আপনারা জানবেনই। তো আমরা এখানে এসে পরিচয় হলো, আমরা একসঙ্গে ট্যুর করছি। এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলি যে যেখানে ঘুরতে যাবেন না কেন, দেখুন আশেপাশে কেউ আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও খুব সুবিধা হবে, মানে খরচ কমের দিক থেকে, প্লাস একটা সঙ্গীও পেয়ে যাবেন কোথাও ঘুরতে গেলে। আর আমরা এই মুহূর্তে চলেছি কপিল মুনির আশ্রমের দিকে। অবশেষে এতটা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কপিল মুনির আশ্রমে। আচ্ছা, এইখানে দেশ দেশান্তর থেকে মানুষ ছুটে আসেন পুণ্য লাভের আশায়। কেন? তার কারণটা একটু গল্পের ছলে বলি। অযোধ্যার রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া হারিয়ে যায়, এবং সেই যজ্ঞের ঘোড়া চুরি করেছিল দেবরাজ ইন্দ্র, এবং সেই ঘোড়া চুরি করে এই কপিল মুনির আশ্রমের পাশেই লুকিয়ে রাখা হয়েছিল, এবং মানে লুকিয়ে রেখেছিলেন। তো সেই সময় যখন রাজা সাগর তখন তার সন্তানদের পাঠায় সেই যজ্ঞের ঘোড়া খোঁজ করবার জন্য। তখন তার সন্তানেরা কপিল মুনিকে সন্দেহ করে যে তিনি সেই ঘোড়া চুরি করেছে। কপিল মুনি তখন রাগে ক্ষোভে তার সাগর রাজার 60,000 সন্তানকে ভস্ম করে দেন, এবং তাদের জায়গা হয় নরকে, তাদের স্বর্গের স্থান হয় না। তারপর বহুমতির পর এবং সেই বংশের ভগীরথ তিনি তপস্যা করে কপিল মুনিকে শান্ত করে, এবং শান্ত করলে পারে তখন কপিল মুনি বলে যে ঠিক আছে, আমি তোমাদের এই যে সন্তানেরা নরকে আছে তাদেরকে আমি স্বর্গে দেবার ব্যবস্থা করব, কিন্তু একটা শর্তে, সেটা হচ্ছে পার্বতীকে গঙ্গা রূপে এই মর্তে আসতে হবে। তখন কি হয় না, তখন ভগীরথ ধ্যান করে, এবং সেই ধ্যানে পার্বতী সন্তুষ্ট হন, এবং তিনি গঙ্গা রূপে এই মানে ধরণীতে আসে। কিন্তু ওই গঙ্গার স্রোত যদি ধরণীতে আসে তাহলে কিন্তু একটা বিপর্যয় ঘটতে পারে। সেই জন্য শিবকে অনুরোধ করা হয় তিনি যেন তার জটায় ধারণ করে গঙ্গাকে, তার স্রোতকে একটু হলে ভেঙে দিয়ে অন্তত মর্তে আনে। তখন শিব রাজি হন এবং তার জটায় ধারণ করে গঙ্গাকে এই ধরণীতে আনেন, এবং সেই গঙ্গার যে মর্তে আসার সেই তারিখটা ছিল মকর সংক্রান্তি, এবং সেই মকর সংক্রান্তির দিনে গঙ্গা এই ধরণীতে আসেন, এবং তারপর থেকে কিন্তু ওই মানে দিনে বছরের পর বছর ধরে চলে আসছে এখানটাই সেই পুণ্য স্থান। এবং মানুষের ধারণা যে এইখানে স্নান করলে পারে কিন্তু মানুষের আত্মা
মানে আমাদের আমাদের আত্মা যখন মৃত্যুর পর যে এখন আত্মা, সেই আত্মা স্বর্গে যাবে, তো মোক্ষ লাভ হবে। তো এই কারণে কিন্তু বছরের পর বছর ধরে মানুষেরা ছুটে আসছে এইখানে। এবং বিশেষ মকর সংক্রান্তির যে সময় আমরা বাঙালিরা পিঠে পুলি নামেও জানি, সেই সময়টাতে কিন্তু মানে কাতারে কাতারে মানুষ পুরো প্রায় গঙ্গা সাগর জুড়ে প্রায় এই যে অঞ্চল, পুরো এরিয়া, এই এরিয়া জুড়ে বিশাল মেলা হয় এবং কুম্ভ মেলারও কিন্তু এখানে আয়োজন করা হয়। এরপর আমরা মন্দিরের অদূরে অবস্থিত স্নান ঘাটে এলাম এবং এখানেই কিন্তু কপিল মুনির পুরনো আশ্রম, যা জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকে সকাল সকাল নয়, ভোর 4টে থেকে, মানে 4টের সময় উঠতে হয়েছে। আজকে আধুনিকতা ছোঁয়ার পরেও যেভাবে যুদ্ধ করে একটা করে আসতে হলো, এবং এই সেই গঙ্গাসাগর যেখানটায় স্নান করবার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন দেশ বিদেশ থেকেও, এবং ডেটা সে কথাই বলছে। কারণ কুম্ভ মেলার সময় কিন্তু প্রচুর বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। এই যে সময়, মানে আজকে আধুনিকতার ছোঁয়াতেও যেভাবে যুদ্ধ করে আমরা একটু আসলাম, সেখানে দাঁড়িয়ে যখন আধুনিকতার ছোঁয়া পাইনি, গাড়ি নেই, ঘোড়া নেই, কিছু নেই, যখন নর্মালি মানুষ আসতো, সেই সময়কার দিনে দাঁড়িয়ে কিভাবে আসতো সেটা চিন্তা, মানে জাস্ট ভাবতে অবাক হচ্ছি। আপনারা হয়তো এইখানে এই ব্লগটাতে জাস্ট কিছু মিনিটের ভিডিও দেখবেন, কিন্তু এই সারাদিনের যে জার্নি সেটা কিন্তু অনেকটা বড় এবং অনেকটা, যে কি বলবো, মানে মানে বারবার একই কথা বলতে চাই যে মানে যুদ্ধ পরিস্থিতি প্রক্রিয়া। তো সেই রকম সেই সময়কার দিনে দাঁড়িয়ে কিভাবে মানুষরা আসতো, সেই জন্যই বোধহয় মানে তারা বলতেন যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যারা এখানে এসে থাকতে চান তাদের জন্য আমি কয়েকটি থাকার জায়গার খোঁজ দিলাম। ডোনেশন 400 টাকা নেওয়া হয়। অ্যাটাচ বাথ, একটা বড় খাট রয়েছে। ওই দিকটা বোধহয় অ্যাটাচ বাথটা না? হ্যাঁ, কোমোড, বড় খাট, কোমোড বসানো আছে সবগুলো। সবগুলো কোমোড। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া বাইরে, যদি ভক্তরা বেশি পরিমাণে আসে, তারা নিজেরা যদি বাবার পুজো পাঠ করে ভোগ দিয়ে থাকে, তাহলে প্রসাদ পেয়ে থাকে। যোগাযোগ করতে হবে কিভাবে? যোগাযোগ আমাদের এই নম্বরটাই করতে পারেন। এই অ্যাড্রেস গঙ্গাসাগর লোকনাথ মিশন, 4 নম্বর রাস্তা। এইটি হলো রামকৃষ্ণ মিশন আশ্রম, আর এখানেও থাকবার ব্যবস্থা আছে। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র আশ্রম, আর এই রামকৃষ্ণ মিশন আশ্রমে কিন্তু সারা বছর থাকার কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র গঙ্গাসাগর যখন মেলা হয় সেই সময়টাতে কিন্তু এখানটায় ওই কদিনের জন্য এখানটায় থাকার ব্যবস্থা হয়। সেইভাবে কোনো ডোনেশন বা টাকার কোনো ব্যাপার নেই। এখানটায় এসে কিন্তু বিনামূল্যে আপনারা থাকা এবং খাওয়া, ওখানটা রান্নার ব্যবস্থা দেখলাম বেশ উন্নয়ন করা হয়েছে। তো থাকা এবং খাওয়া কিন্তু সম্পূর্ণ ওটাই এই আশ্রমের তরফ থেকে দেওয়া হয়। তো আপনারা যারা চাইবেন তারা জাস্ট ওয়াকিং চলে আসবেন, থাকবেন, খাবেন। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল এবং ট্যুরিজম প্রপার্টি রয়েছে। আমি নিচে ডিসক্রিপশানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এটা হলো পুরোনো বাস স্ট্যান্ড মোড়, আর এইখানটায় কিন্তু এই রাস্তাটাতে বেশ কিছু হোটেল রয়েছে, ভাতের, আমিষ নিরামিষ সবই। আর এইখানেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। খাবার যেখান থেকে খুশি খেতে পারেন। রেট হচ্ছে 60 টাকা করে ভেজ থালি, আর যদি ডিম নেওয়া হয় তার সঙ্গে 20 অ্যাড হবে, আর রুই মাছ নিলে এবার তার সঙ্গে 40 অ্যাড হবে। আর যদি দেশি মাছ নেন সেক্ষেত্রে 60 টাকা। চিকেন পাওয়া যাচ্ছে না এখানটায়। আর এই হচ্ছে এখানকার রেট, মানে আনলিমিটেড খাবার, মানে মাছ ডিম বাদ দিয়ে ভাত ডাল যত নেবেন নিতে পারেন। খাওয়া দাওয়া শেষে আমরা লোকাল সাইটসের জন্য রওনা হই। প্রথমে আসি নাগ সরোবরে। বলে রাখি, কপিল মুনির আশ্রম থেকে আমাদেরকে সম্পূর্ণ সাইট সিন করিয়ে আবার যাবার পথে লঞ্চ ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাথা পিছু 100 টাকা করে নেওয়া হয়েছিল। আমরা 6 জন ছিলাম, সুতরাং মোট ভাড়া আমাদের 600 টাকা পড়েছিল। এবার যদি আপনারা 1 জন বা 2 জন থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই একই টাকা দিতে হবে। এরপর এসে পৌঁছালাম রামকৃষ্ণ মিশন আশ্রমে, এবং এখানেও কিন্তু থাকবার জন্য সুব্যবস্থা রয়েছে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে তার ডিটেলস দিয়ে দেব। এবং এরপর এসে পৌঁছালাম এখানকার একটি প্রাচীন মনসা মন্দিরে।
এবং আমাদের যাত্রা শেষ হলো এখানকার দুর্গা মন্দির দিয়ে। এইভাবে শেষ হলো আমাদের গঙ্গাসাগর ভ্রমণ। দিনের শেষে শুনে নিই তোমার এক্সপিরিয়েন্স কেমন? কিছু নেই। মিথ্যে কথা। আবারও বলছি, সব কিন্তু বারবার গঙ্গাসাগর একবারই বলবো, তাহলে তো একবারই, হ্যাঁ। কারণ যে হারে কষ্ট করে এইভাবে মানে টোটাল ঘোরাটা হলো, নিঃসন্দেহে। দাদাতেই শোনো, দাদার কেমন লাগলো? খুবই ভালো লাগলো, কিন্তু কষ্টটা একটু বেশি। কষ্টটা বেশি, থাকতে পারলে বোধহয় ভালো হতো। না না, থাকার মনে হয় আরো কষ্ট হয়ে যেত। স্যার কি বলছেন? খুবই ভালো ট্যুর হলো, তবে একদিন থাকতে পারলে একটু মনটা ভালো হতো।